হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। একাদশ শ্রেণীর সরলরেখার বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আমরা দীর্ঘর অঙ্ক শুরু করেছি। দীর্ঘর অঙ্ক শুরু করেছি। দীর্ঘর ওপরও বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। দীর্ঘ উত্তরধর্মী আমাদের হয়েছে 11 পর্যন্ত অঙ্ক হয়েছে। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা 12 থেকে শুরু করব। বলে রাখি, ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সমস্ত চ্যাপ্টারের সলিউশন লিস্টে আছে। ঠিক আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এখন আমরা ক্লাস 11-এর একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছি। প্রশ্নমালা 2B পার্টের দীর্ঘ অঙ্ক, দীর্ঘ 12 থেকে। বলেছে 3-2 বিন্দুগামী এবং x = 2y + 4 সরলরেখার সঙ্গে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার সমীকরণ। তাহলে 3-2 বিন্দুগামী এবং 3-2 বিন্দুগামী সরলরেখার প্রবণতা m হলে তার সমীকরণ, মানে সরলরেখার সমীকরণ। আমরা প্রবণতা m ধরে নিলাম। ঠিক আছে, তাহলে একটা সরলরেখার প্রবণতা আর কোন বিন্দু সেটা জানা থাকলে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো। y - 2, এই যেখানে 2 = m × x - 3। এটা কিসের সূত্র? y - y1 = এই সূত্রটা, y - y1 = m × x - x1। এই সূত্র প্রয়োগ করলাম আমরা। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে y = mx - 3m + 2। তাহলে এখানে সরলরেখার প্রবণতা m হয়ে যাচ্ছে। এখানে উল্লেখ করেছি আমরা প্রবণতা m। তাহলে এই ফর্মটা চলে আসছে, প্রবণতা সমান m। এবার m এর মানটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, m এর মানটা নির্ণয় করে, আর প্রদত্ত সরলরেখার প্রবণতা কত? প্রদত্ত সরলরেখা কোনটা? প্রদত্ত সরলরেখা মানে যে সরলরেখাটা দেওয়া আছে, x = 2y + 4 দেওয়া আছে। x = 2y + 4। ঠিক আছে, x আছে 2y + 4। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? 2y = x - 4, বা y ½ x - 4/2, বা y ½ × x - 2 হয়ে যাচ্ছে এইটা। তাহলে এবার যদি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বলেছে 45 ডিগ্রি, তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? অতএব শর্তানুসারে, তাহলে এখানে প্রবণতাটাকে লেখো। অতএব এখানে প্রবণতা কত? হাফ হয়ে যাচ্ছে, প্রবণতা হাফ। ঠিক আছে, এখানে প্রবণতা হয়ে যাচ্ছে হাফ। ঠিক আছে, তাহলে অতএব শর্তানুসারে এবার এই দিকটা করছি আমরা। অতএব শর্তানুসারে যেটা হচ্ছে tan 45, মানে উভয়ের মধ্যে কোণ 45 ডিগ্রি বলেছে, এই যে হাফ মাইনাস m। ঠিক আছে, m1 - m2, একটার মান হাফ, একটার মান m। তাহলে m1 - m2 হলো বাই 1 + m1 × 1 + ½ × m। এইটা হয়ে যাচ্ছে tan 45 ডিগ্রির মান 1। এখানে ভেতরে লসাগু হয়ে যাচ্ছে 2, এখানে 1 - 2m, বাই এখানে 2 লসাগু, এটা হয়ে যাবে 2 × 1 = 2, 2 + m। ঠিক আছে, 2 কেটে যাচ্ছে, এখানে 1 = হয়ে যাচ্ছে 1 - 2m/2 + m। এইটা হয়ে যাচ্ছে। এখানে m এর দুটো ভ্যালু আসবে। একবার যদি আমরা পজিটিভটা নিই, কি হচ্ছে? পজিটিভটা নিলে কি হবে দেখো। অতএব 1 = 1 - 2m/2 + m, এইটা আসছে। বা এখানে হয়ে যাচ্ছে 2 + m, বা 2 + m = 1 - 2m। এইখানটা আমরা একটু মুছবো। দেখো, এই ফর্মটা আমাদের মনে থাকবে, এটা মনেই থাকবে, সহজ ফর্ম। আচ্ছা, m এর মানটা শুধু ওখানে পুট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি একটা সমাধান, যে m আছে আর -2mটা বাদিকে এসে প্লাস হয়ে গেল, 1 - 2, বা 3m = -1, বা m = -1/3। এইটা একটা মান। যদি মাইনাস হতো তাহলে কি হতো? মাইনাস হলে 1 = এইখানে মাইনাস হয়ে গেলে এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মানে আমরা 2m - 1 লিখে দিচ্ছি। 2m - 1, এটা মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করে দিলে 2m - 1 হয়ে যাবে, 2m - 1/2 + m। অতএব 2 + m = 2m - 1, বা m - 2m = -1 - 2, বা -m = -3। মাইনাস মাইনাস কেটে গেলে
এম ইজ ইকুয়াল টু 3 চলে আসছে, এম ইজ ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে। তাহলে সরলরেখার দুটো সমীকরণ আসবে, এম এর মান একবার আমরা -3 1/3 বসাবো, এম এর মান একবার 3 বসাবো, ঠিক আছে, এম এর মান এই দুটো মান বসাবো। দেখো অতএব তাহলে এদিকটা আমরা মুছে দিলাম ক্যালকুলেশনটা দেখলে। তাহলে এই যে ওয়াই ফর্মটা ছিল অতএব ওয়াই -2 ইজ ইকুয়াল টু এম এর মান যদি -1/3 বসাই এক্স -3, 3 2 বিন্দুগামী ছিল তাই তো, 3 2 বিন্দুগামী, তাহলে এটা কোনাকুনি গুণ করে দিলে হয়ে যাচ্ছে 3y বা 3y - 6 ইজ ইকুয়াল টু -x +3, এটা এদিকে এলে বা x + 3y, এটা 3 + 6 তাহলে x + 3y ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে একটা সমীকরণ। দেখো x + 3y ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে। আচ্ছা আর একটা দেখো আবার y - 2 ইজ ইকুয়াল টু m এর মান 3 এসছে, 3 × x - 3 বা y - 2 ইজ ইকুয়াল টু 3x - 9 বা এটা যদি ওদিকে যায় এটা 3x - y আমরা ওদিকে নিয়ে যাচ্ছি মানটা, 3x - y পুরো মানটা ডান দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে হয়ে যাচ্ছে 3x - y, এবার এই ভ্যালুটা যদি আমরা এদিকে নিয়ে আসি এটা হয়ে যাচ্ছে -2 + 9, ঠিক আছে, বা 3x - y ইজ ইকুয়াল টু 7 হয়ে যাচ্ছে। দেখো এই যে এই চলরাশিগুলোকে আমরা ওদিকে নিয়ে গেলাম, মনে করো ওয়াইটাকে ওদিকে নিয়ে গেলাম, 3x - y হলো, আর এই কনস্ট্যান্টটাকে এদিকে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে -2 + 9 তাহলে 7 হয়ে যাচ্ছে। তাহলে কি চেয়েছে এখানে চেয়েছে যে 45 ডিগ্রি কোণে নত সরলরেখার সমীকরণ নির্ণয় করো। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ অ্যান্সার লিখবে অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে x + 3y ইজ ইকুয়াল টু 9 এবং 3x - y ইজ ইকুয়াল টু 7। দুটোই কন্ডিশনটা ম্যাচ করবে, দুটো সরলরেখাই কন্ডিশনটা ম্যাচ করবে, ঠিক আছে, দুটো সরলরেখা এই কন্ডিশন ম্যাচ করবে। নেক্সট দেখো এটা 12 হয়ে গেল, এবার আমরা যাবো 13 অঙ্কে। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 13 অঙ্ক বলে দিয়েছে মূল বিন্দুগামী এবং একটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার সঙ্গে 75 ডিগ্রি কোণে নত মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দু দিয়ে পাস করছে এবং এই সরলরেখার সঙ্গে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে এমন সরলরেখার সমীকরণ নির্ণয় করে। তাহলে সরলরেখার সমীকরণ কি দিয়েছে, যে সরলরেখাটা দেওয়া আছে প্রদত্ত সরলরেখা, এটা হচ্ছে 13 প্রদত্ত সরলরেখা আছে এখানে x + y + √3 × y - x, x + y + √3 × y - x ইজ ইকুয়াল টু a, বা এখানে দেখো y + √3y + x - √3x ইজ ইকুয়াল টু a, বা y + √3y ইজ ইকুয়াল টু a প্লাস √3x - x। এখানে y কমন নিলে 1 + √3 প্লাস এখান থেকে x কমন নিলে এটা ইকুয়াল টু এটা √3 - 1 প্লাস a, ঠিক আছে। আচ্ছা তাহলে y সমান কত হচ্ছে, y সমান হয়ে যাচ্ছে √3 - 1 বাই √3 + 1 × x প্লাস a বাই √3 + 1, এইটা হচ্ছে। তাহলে প্রবণতা কত, অতএব প্রবণতা সমান √3 - 1 বাই √3 + 1। আমরা এটা কি করছি, √3 + 1 তো √3 - 1 দিয়ে ওপর নিচে গুণ করে দিচ্ছি, √3 - 1 × √3 - 1, তাহলে হয়ে যাচ্ছে এটা √3² - 1², এটা হয়ে গেলে 3² - 2√3 + 1, ঠিক আছে, এইটা আসছে ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 3 আর 4 - 2√3 বাই 3 - 1 ইজ ইকুয়াল টু 2 বাই ওপর থেকে 2 কমন নিলে 2 - √3
এটা কেটে গিয়ে 2 মাইনাস রুট থ্রি, এটা কতর মান? এটার মান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ট্যান 15 ডিগ্রি, 15 ডিগ্রির মান, ট্যান 15 মান এটা, ঠিক আছে, ট্যান 15 মান। এবার দেখো প্রবণতা মানে কি? প্রবণতা মানে হচ্ছে একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রবণতা। এবার যে কোণ উৎপন্ন করছে মানে থিটা, আমরা সেটাকে এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা দিয়ে প্রকাশ করি, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা দিয়ে প্রকাশ করি। তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে। অতএব যেটা পাচ্ছি আমরা, অতএব ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 15 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 15 ডিগ্রি কোণ করে আছে। এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 15 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। এবার যেহেতু এটা 15 ডিগ্রি কোণ করে আছে, বলছে আবার বলেছে যে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এবার চেয়েছে যে এটা মূল বিন্দুগামী এবং এই সরলরেখার সঙ্গে 75 ডিগ্রি কোণ করে আছে তার সমীকরণ চাইছে। তাহলে সেই সরলরেখাটি এবার দেখো মূল বিন্দুগামী সরলরেখাটার কি হবে? তার প্রবণতা যদি এম হয়ে যায়, মূল বিন্দুগামী সরলরেখা, ঠিক আছে, তার প্রবণতা যদি এম হয়ে যায়, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, যদি মূল বিন্দুগামী সরলরেখার প্রবণতা এম হয়ে যায়, তখন কি হয়ে যাবে? মূল বিন্দুগামী সরলরেখার প্রবণতা এম হলে তার সমীকরণ কি হবে? তার সমীকরণ হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস জিরো ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস জিরো। এইটাই তো ফর্ম, 0 0 বিন্দুগামী যেহেতু এটাই ফর্ম। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, অতএব এম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে সরলরেখার সমীকরণ, ঠিক আছে, এম এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এবার দেখো এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখাটার সমীকরণ। এবার এখানে বলা আছে যে এই মূল বিন্দুগামী এবং যে সরলরেখাটা যেটা থেকে আমরা প্রবণতা নির্ণয় করলাম, সেই সরলরেখার সঙ্গে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, 75 ডিগ্রি মূল বিন্দুগামী এবং এই সরলরেখার সঙ্গে, যে একটা সরলরেখা যেটা মূলবিন্দু দিয়ে গেছে, একটা সরলরেখা যেটা মূলবিন্দু দিয়ে গেছে এবং ওই সরলরেখাটার সঙ্গে যে সরলরেখাটা দেওয়া আছে, ঠিক আছে, সেই সরলরেখার সঙ্গে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, সেই সরলরেখাটার সঙ্গে। তাহলে যে মূলবিন্দুগামী যে সরলরেখাটা সেটা তাহলে এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করেছে, তার প্রবণতা কত হতে পারে? তাহলে মূলবিন্দুগামী সরলরেখার প্রবণতা, তাহলে নির্ণয় সরলরেখা যেটা নির্ণয় করতে হবে আমাদের, অতএব নির্ণয় সরলরেখার প্রবণতা হবে এতটা করার পর, অতএব নির্ণয় সরলরেখা এক্স অক্ষের সঙ্গে কোণ উৎপন্ন করবে কত? এই যে 15 ডিগ্রি প্লাস মাইনাস 75 ডিগ্রি। কারণ এই সরলরেখাটা তার এদিকেও হতে পারে আবার এদিকেও হতে পারে, ঠিক আছে, দুদিকের জন্য দুটো কন্ডিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কোণগুলো কত হয়ে যাচ্ছে? অতএব এম ইজ ইকুয়াল টু ট্যান, একবার হয়ে যাচ্ছে এটা 90 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু ট্যান 90 1/0 হয়ে যাচ্ছে, আর একবার হয়ে যাচ্ছে এম ইজ ইকুয়াল টু ট্যান, এটা হয়ে যাচ্ছে -60 হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে -√3, ঠিক আছে, এইটা আসছে, ঠিক আছে। অতএব সরলরেখার সমীকরণ কি হবে? অতএব এই মানটা আমরা পুট করলে, যে ক্যালকুলেশনের যে এইগুলো আমরা পরপর করছি সেইভাবে পরপর দেখাতে হবে। অতএব সরলরেখার সমীকরণ কত হবে? এইটা হয়ে যাচ্ছে, এই যে এইখানে যদি পুট করি y ইজ ইকুয়াল টু, এটা এম এর 1/0 ইন্টু এক্স, তাহলে 0 কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে একটা, এইটা 0 ইন্টু ওয়াই গুণ হয়ে 0 হয়ে গেল, ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে একটা। আর একটা হচ্ছে এবং এখানে যদি আমরা √3 পুট করে দিই, -√3 এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, -√3 এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে যদি আমরা মাইনাস কমন নিই, যে মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করে দিই, তখন কি হয়ে যাচ্ছে? এখানে মাইনাস কমন নিই বা মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করে দিই, তখন হয়ে যাচ্ছে √3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে √3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণগুলো এলো, ঠিক আছে, দেখো একদমই সহজ অঙ্ক। এর আগে আমরা যেটা ক্যালকুলেশন করেছি, এখানে যেটা ক্যালকুলেশন করেছিলাম, যেভাবে আমরা 75 ডিগ্রি এই 15 ডিগ্রিটা বের করেছি, সেটা কিন্তু বসে দেখাতে হবে আমরা যেভাবে কষেছি, ঠিক আছে। এবার দেখো লিখবে যে নির্ণয় সরলরেখার সমীকরণ হবে, সহজেই চলে আসবে, যে বলেছে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। অতএব সরলরেখা দুটির সমীকরণ, উত্তর লিখবে অতএব সরলরেখা দুটির
সমীকরণ, সরলরেখা দুটির সমীকরণ x = 0 এবং √3x + y = 0, এই দুটো সমীকরণ লিখবে। x = 0 এবং √3x + y = 0, এই দুটো সরলরেখার সমীকরণ লিখবে। ঠিক আছে, x = 0 এবং √3x + y = 0, এই দুটো হচ্ছে সরলরেখার সমীকরণ। 13 অঙ্ক হলো দেখো। এবার আমরা 14 অঙ্ক শুরু করব। আচ্ছা, 14 অঙ্ক বলছে -2, 5 বিন্দুগামী দুটি সরলরেখার মধ্যে একটি x - y + 5 = 0, তাহলে সরলরেখার সঙ্গে tan ইনভার্স 3/4 এবং প্রদত্ত রেখাটি অন্যটির সঙ্গে, তাহলে দুটি সরলরেখার মধ্যে একটি এই রেখাটির সঙ্গে tan ইনভার্স 3/4 এবং অন্যটির সঙ্গে tan ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করে সরলরেখা দুটির সমীকরণ চাইছে। দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে যে প্রদত্ত সরলরেখা x - y + 5 = 0, বা এটা yটা ডান দিকে গেলে y = x + 5 হয়ে যাচ্ছে, y = x + 5। তাহলে এই রেখার প্রবণতা কত? y = x + 5, প্রবণতা এখানে হয়ে যাচ্ছে, বা এটা প্রবণতা = 1। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি যে রেখার সঙ্গে tan ইনভার্স 3/4, যে রেখার সঙ্গে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে তার প্রবণতা, ধরে যে রেখার সঙ্গে tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করে তার প্রবণতা = m। ঠিক আছে, প্রবণতা m ধরে নিলাম। তাহলে প্রবণতা m হলে কি হবে? তাহলে প্রবণতা m হলে যে কোণটা উৎপন্ন হয় tan ইনভার্স 3/4 ওইদিকেও tan θ m1 - m2/1 + m1 m2 ফর্মুলা। তাহলে আমরা সেই ফর্মুলাটা লিখতে পারি যে অতএব tan ইনভার্স 3/4 এটা হয়ে যাচ্ছে tan ইনভার্স m1 - m2, তাহলে এটা 1 আছে, 1 - m/1 + m, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, এই যে 1 - m/1 + m = 3/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটা একবার প্লাস একবার মাইনাস হবে, যখন প্লাস হবে তখন কি হচ্ছে দেখো, হয়ে যাচ্ছে 1 - m/1 + m = 3/4, বা 4 - 4m = 3 + 3m হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলাম শুধুমাত্র, কোনাকুনি গুণ করার পর দেখো এটা হয়ে যাচ্ছে -4m, আর এটা -3m = 3 - 4, এটা ওদিকে গেল। তাহলে -7m = -1, মাইনাস মাইনাস কেটে দিলে, মাইনাস মাইনাস কেটে গেলে m = 1-এর সাথে থাকছে। আর একবার যদি মাইনাস হয়, আবার মাইনাস হলে কি হচ্ছে, -1 - m/1 + m = 3/4, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ হলে এটা m - 1 হয়ে যাচ্ছে, বা m + 1 = 3/4। তাহলে কোনাকুনি গুণ করলে 4m - 4 = 3m + 3, বা 4m - 3m = 3 + 4, বা m = 7, m = 7 হচ্ছে। তাহলে প্রদত্ত সরলরেখার সমীকরণ কি আসবে? আমরা যদি সরলরেখাটি কত বিন্দুগামী বলেছে, সরলরেখাটি অতএব সরলরেখাটি হচ্ছে -2, 5 বিন্দুগামী। অতএব -2, 5 বিন্দুগামী আর 7 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ, 7 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ কত হচ্ছে, y - 5 = 7 × x - +2, এইটা আসছে দেখো। ঠিক আছে, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটা হয়ে যাচ্ছে y - 5 বা = 7x + 7 × 14, বা 7x, এটা ওদিকে হলে -y, 7x - y, 5টাও যদি আমরা ওদিকে নিয়ে চলে যাই, এটা হয়ে যাচ্ছে +14,
প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 বা 7x মাইনাস ওয়াই প্লাস 19 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, এটা একটা সমীকরণ পেলাম। এবার যদি এই যে 1 এর 7 বসাও, 1 এর 7 বসালেও একটা সমীকরণ আসবে। এখানে 1 এর 7 বসালেও একটা সমীকরণ আসবে। m এর মান 1 এর 7 যদি বসাও, 1 এর 7 বসালেও একটা সমীকরণ আসবে। ঠিক আছে, এখানে কি বলেছে যে কোণ উৎপন্ন করে। আচ্ছা, 1 এর 7 বসালে কি হচ্ছে আমরা দেখি। 1 এর 7 বসিয়ে এটা -3 এসছে, কেটে গেছে। আবার উল্লেখ করো, আবার হয়ে যাচ্ছে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু এক্স প্লাস 2। এটা হয়ে যাচ্ছে 7y মাইনাস 35 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 বা এক্স মাইনাস 7y, এক্স 7y ওদিকে গেল, এটা 2 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 7y প্লাস 37 ইজ ইকুয়াল টু 0। এইটা একটা আসছে, এক্স মাইনাস 7y প্লাস 37 ইজ ইকুয়াল টু 0, এইটা একটা আসছে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা এটা ফার্স্ট কন্ডিশনের জন্য বেরোলো, এবার যদি আমরা সেকেন্ড কন্ডিশনে যাই, ফার্স্ট কন্ডিশনে এই দুটো সব লেখা বেরোলো। সেকেন্ড কন্ডিশন কি বলেছে? সেকেন্ড কন্ডিশনে আমরা ধরছি, সেকেন্ড কন্ডিশনের ধরি অন্য রেখাটি যা যা tan ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করে। এই পর্যন্ত দেখে নাও। এবার আমরা এইটা আর একটা স্টেপ আছে, সেই স্টেপটা সলভ করব। এইটা হচ্ছে একটা রেখা যেটা tan ইনভার্স 3/4 কোণ উৎপন্ন করেছিল। আরো একটা রেখা আছে বলছে tan ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করেছে। অন্য রেখাটি ধরি অন্য রেখা যা tan ইনভার্স 2/3 কোণ উৎপন্ন করে তার প্রবণতা m ড্যাশ। ঠিক আছে, তার প্রবণতা আমরা ধরে নিচ্ছি m ড্যাশ। তাহলে আমরা যে রেখাটা দেওয়া আছে যার সঙ্গে কোণ উৎপন্ন করছে তার প্রবণতা 1, প্রথমেই আমরা বের করেছি সেটা। ঠিক আছে, অতএব হয়ে যাচ্ছে শর্ত অনুসারে হয়ে যাচ্ছে tan ইনভার্স 2/3, ওদিকেও আমরা থিটার মানটাই বসাচ্ছি, সেটা tan ইনভার্স হয়ে যাবে 1 মাইনাস m ড্যাশ বাই 1 প্লাস m ড্যাশ। tan ইনভার্স দুদিক দিয়ে যদি আমরা সরিয়ে দিই, 1 মাইনাস m ড্যাশ বাই 1 প্লাস m ড্যাশ ইজ ইকুয়াল টু 2/3। এবার যখন পজিটিভ হলে কি হবে? অতএব 1 মাইনাস m ড্যাশ বাই 1 প্লাস m ড্যাশ ইজ ইকুয়াল টু 2/3, কোনাকুনি গুণ করলে 2 প্লাস 2m ড্যাশ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 3m ড্যাশ বা 2m ড্যাশ এটা এদিকে গেলে প্লাস 3m ড্যাশ ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2 বা 5m ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বা m ড্যাশ ইজ ইকুয়াল টু 1/5। m ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/5। ঠিক আছে, আবার দেখো, আবার যদি মাইনাস হয়ে যায়, মাইনাস 1 মাইনাস m ড্যাশ বাই 1 প্লাস m ড্যাশ ইজ ইকুয়াল টু 2/3 বা এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে m ড্যাশ মাইনাস 1 বাই m ড্যাশ প্লাস 1 ইজ ইকুয়াল টু 2/3। এই মাইনাস দিয়ে আমরা উপরে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, বা এটা 2m ড্যাশ প্লাস 2 ইজ ইকুয়াল টু 3m ড্যাশ মাইনাস 3 বা এই যে 2m ড্যাশ মাইনাস 3m ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 2 বা মাইনাস m ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস 5। মাইনাস মাইনাস কেটে গেলে m ড্যাশ ইজ ইকুয়াল টু 5 চলে আসছে। ঠিক আছে, m ড্যাশের মান 5। তাহলে সরলরেখার সমীকরণ কত হবে? অতএব কত বিন্দুগামী বলেছে? -2 5 বিন্দুগামী আর 5 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ। অতএব -2 5 বিন্দুগামী 5 প্রবণতা বিশিষ্ট সরলরেখার সমীকরণ কত হবে? y মাইনাস 5 ইজ ইকুয়াল টু m, এটার মান 5, x মাইনাস মাইনাসে প্লাস 2, y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স প্লাস 2। ঠিক আছে, এবার এটাকে সিম্পলিফাই করলে কি আসছে দেখো, এটাকে সিম্পলিফাই করলে আসছে যেটা আরো সমীকরণ আসছে, এটা y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5x প্লাস 5 গুণে 10 বা 5x মাইনাস y প্লাস 10 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 বা 5x মাইনাস y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে দেখো, 5x মাইনাস y প্লাস 15। এবার যদি আমরা 1/5 প্রবণতা নিই, আবার আর একটা এসছে 1/5,
সেটা আসবে y মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু এক্স মাইনাস মাইনাসে প্লাস টু। ঠিক আছে, এটা হয়ে যাবে 5y মাইনাস 25 ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু, বা এটা ওইদিকে নিয়ে গেলে এক্স মাইনাস 5y প্লাস টু প্লাস 25, তাই তো? এইটা আসছে ইজ ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 5y প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ আসছে এখানে, এটা একটা সমীকরণ আসছে। তাহলে দুটোর জন্য দুটো দুটো করে সমীকরণ আসছে। ঠিক আছে, দেখো চারটে সমীকরণ আমরা নির্ণয় করেছি। হলো 14 অঙ্ক। বুঝতে পারলে নিশ্চয়ই? যে কোনো অঙ্ক বুঝতে যেগুলো অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে শুধুমাত্র একটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া থাকলে আর প্রবণতা দেওয়া থাকলে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি, কিন্তু এখানে বিন্দুটা দেওয়া আছে, প্রবণতা দেওয়া নেই। আমরা প্রবণতা ধরে নিয়ে ওই যে কোণ বলে দিয়েছে, কোণ উৎপন্ন করে দুদিকের কোণ সমান করে প্রবণতাগুলো বের করে নিলাম, প্রবণতাগুলো বের করে নিয়ে সমীকরণ নির্ণয় করলাম। ঠিক আছে, এবার দেখো 14 হলো, নেক্সট 15। কি বলছে দেখো, এখানে বলে দিয়েছে 15 অঙ্ক, আয়তক্ষেত্রে একটি বাহুর সমীকরণ 4x + 7y + 5। আয়তক্ষেত্রের একটি বাহুর সমীকরণ 4x + 7y + 5 = 0। আয়তক্ষেত্রে একটি বাহুর সমীকরণ 4x + 7y + 5 = 0 এবং দুটি শীর্ষবিন্দু বলে দিয়েছে। শীর্ষবিন্দু দুটো আমরা এখানে নিচ্ছি, দেখো এইরকম যদি হয়, ঠিক আছে, শীর্ষবিন্দু বলা আছে 1 1 একটা বলা আছে, আর -3 1 বলা আছে। -3 1 হলে 1 2 3, -3 1 এইখানে, আর 1 1 সেটা এইখানে। ঠিক আছে, 1 1 একটা বলা আছে, -3 1 একটা বলা আছে। এটা হচ্ছে দুটো শীর্ষবিন্দু আয়তক্ষেত্রের, আর -3 1 এবং 1 1। তাহলে আর একটা এই সমীকরণটা হচ্ছে আয়তক্ষেত্রের, এই সমীকরণটা 4x + 7y + 5। আচ্ছা ঠিক আছে, এই দুটোর মধ্যে দেখো যে দুটো বলা আছে, এই যে -3 1 আর এটা 1 1। ঠিক আছে, -3 1, এটা -3 1 পুট করলে এটা স্যাটিসফাই করে যাচ্ছে। দেখো -12 আর 7 + 5 +12 -12 এটা 0 হয়ে যাচ্ছে, ডান দিকের মানের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে এই সরলরেখাটা নিশ্চয়ই এই বিন্দুগামী হবে। ঠিক আছে, এই বিন্দুগামী হবে। ঠিক আছে, এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটা মোটামুটি এইরকম হতে পারে, এইরকম একটা হওয়ার সম্ভাবনা আছে। সরলরেখাটা এইরকম হতে পারে। তাহলে এইটা এইরকম হয়ে গেলে এইটা নিশ্চয়ই এইরকম আসছে, আয়তক্ষেত্র বলে দিয়েছে, এইরকম একটা হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা আমরা নাম দিই, এটা এ বি সি ডি। ঠিক আছে, আচ্ছা দেখো এই সরলরেখাটি -3 1 বিন্দু দ্বারা সিদ্ধ হচ্ছে, তাই তো? সিদ্ধ করছে, এই বিন্দু দ্বারা সিদ্ধ করছে। তাহলে সরলরেখাটি -3 1 বিন্দুগামী, সরলরেখাটি -3 1 বিন্দুগামী। আমরা ধরি এডি সরলরেখার সমীকরণ 4x + 7y + 5 = 0। এই এডি সরলরেখার সমীকরণ এইটা। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহু মানে এইটার সঙ্গে এইটা পরস্পর যে সংলগ্ন বাহুগুলো একে অপরের সঙ্গে লম্ব হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা ধরি অপর তিনটে বাহুর সমীকরণ দিয়েছে। এবি সরলরেখার সমীকরণ একদম সহজভাবে বেরিয়ে যাবে, দেখো। তাহলে এডি আর এবি পরস্পর লম্ব, এডির সমীকরণ যদি এইটা হয়, আমরা এবির সমীকরণ ধরে নিচ্ছি, সহগগুলো চেঞ্জ হয়, এইটা হয়ে যাবে এই যে 7x, মাঝের সাইনটা চেঞ্জ হয়, -4y + k ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা আবার -3 1 বিন্দুগামী, এটি -3 1 বিন্দুগামী। তাহলে কি হচ্ছে, অতএব 7 × -3 -4 × 1 + k = 0, বা -21 -4 + k = 0।
বা কে ইজ ইকুয়াল টু 21 × 4 = 25 হয়ে যাচ্ছে, কে ইজ ইকুয়াল টু 25। তাহলে অতএব এবি সরলরেখার সমীকরণ পেয়ে যাচ্ছি আমরা। অতএব এবি সরলরেখার সমীকরণ 7x - 4y + 25 = 0। 7x - 4y + 25, এটা এবি সরলরেখার সমীকরণ হয়ে গেল 7x - 4y + 25। ঠিক আছে, এবার এবি সঙ্গে এই বিসি লম্ব হবে বা এডি আর বিসি সমান্তরাল, সেটা আমরা ধরে বিসি সমীকরণ ধরে নিচ্ছি। ধরি বিসি সমীকরণ, ধরি বিসি এই বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, এইটা থেকেও ডাইরেক্ট ধরে নিতে পারি। ধরি বিসি সরলরেখার সমীকরণ, বা এটা লম্ব হিসেবে ধরলেও হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এর সমীকরণটা 4x + 7y প্লাস এটা সি ধরছি, সি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটি আবার কি বিন্দুগামী? এটি হচ্ছে 1 1 বিন্দুগামী, এটি 1 1 বিন্দুগামী, এটি 1 1 বিন্দুগামী। যেহেতু এটি 1 1 বিন্দুগামী, তাহলে কি হবে? অতএব তাহলে এটা আমরা এতে পুট করছি বিন্দুটা, তাহলে 4 × 1 + 7 × 1 + c = 0। ঠিক আছে, বা এবার দেখো আবার এখানে ক্যালকুলেশনটা করছি। তাহলে আমরা এডির সমীকরণ জানি, এবি সমীকরণ জেনে গেছি। এবার দেখো এখানে আসছে বা 4 × 4 + 7 + c = 0, বা c + 11 = 0, বা c = -11। অতএব বিসি সরলরেখার সমীকরণ, অতএব বিসি সরলরেখার সমীকরণ 4x + 7y - 11 = 0। বিসি সরলরেখার সমীকরণ 4x + 7y - 11 = 0, বা 11টা ডান দিকেও নিতে পারো, 4x + 7y = 11 হলো। তিনটে সরলরেখার সমীকরণ বেরিয়ে গেল। ঠিক আছে, তিনটে সরলরেখার সমীকরণ বেরিয়ে গেল। এবার দেখো অন্য তিনটে বাহুর সমীকরণ দিয়েছে, শুধুমাত্র ডিসি সমীকরণ নির্ণয় করা বাকি আছে, যেটা এবি এর সমান্তরাল। ঠিক আছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান ও সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা ধরি ডিসি সরলরেখার সমীকরণ, ধরি ডিসি সরলরেখার সমীকরণ, ধরি ডিসি সরলরেখার সমীকরণ, এই যে এই এবি সমীকরণ কি? এবি সমীকরণ এইটা, এই যে 7x - 4y প্লাস এটা কিউ ধরে নিচ্ছি আমরা, কিউ = 0। এটিও 1 1 বিন্দুগামী, এই যে ডিসি, সি বিন্দু স্থানাঙ্ক 1 1, এটিও 1 1 বিন্দুগামী। তাহলে 1 1 বিন্দুটা আমরা এতে পুট করতে পারি। যেহেতু এটি 1 1 বিন্দুগামী, অতএব তাহলে এবি সমীকরণ, ঠিক আছে, বিসি সমীকরণ, আর যেহেতু এটি 1 1 বিন্দুগামী, অতএব 7 × 1 - 4 × 1 + q = 0, বা 7 - 4 + q = 0। ঠিক আছে, এবার হয়ে যাচ্ছে বা q + 3 = 0, বা q = -3। অতএব ডিসি সরলরেখার সমীকরণ হয়ে যাচ্ছে 7x - 4y - 3 = 0। ঠিক আছে, এটা আসছে দেখো, ডিসি সরলরেখার সমীকরণ 7x - 4y - 3 = 0। তাহলে তিনটে বাহুর সমীকরণ বেরিয়ে গেল। এটা আয়তক্ষেত্রের কি কন্ডিশন কাজে লাগালাম? দুটো বিন্দু জানি আর আয়তক্ষেত্রের পাশাপাশি বাহুগুলো পরস্পর লম্ব হয়, এই কন্ডিশন কাজে লাগিয়ে আমরা সহজেই বের করে নিলাম। ঠিক আছে, দেখো এখানে আমাদের হলো 12 13 14 15। ঠিক আছে, 4টে অঙ্ক হয়ে গেল, 12 13 14 15। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে 16 থেকে স্টার্ট করব। ঠিক আছে, যে কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ ম্যাথের সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।